হাই! আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে ভিসা রেশিও। আ অনেকেই প্রশ্ন করে, "ভাইয়া ফ্রান্সের ভিসা রেশিওটা কেমন?" অনেক গ্রুপেও দেখি যে হচ্ছে আ যেসব স্টুডেন্টরা বা যেসব ছেলেমেয়েরা হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন গ্রুপে এসে ১ম কোয়েশ্চেন থাকে এটা যে, "আমি ২০২৬ এ ব্যাচেলর অর মাস্টার্স এর জন্য হচ্ছে ফ্রান্সে যেতে চাচ্ছি। ফ্রান্সের ভিসা রেশিওটা কেমন?" তো এইটা নিয়ে প্রচুর পরিমাণে কোয়েরিজ আমিও পাই আমার ইনবক্সে, হোয়াটসঅ্যাপে। তো ভাবলাম এইটা নিয়ে একটু কথা বলা দরকার। কারণ এটা নিয়ে অনেক মিসকনসেপশন আমাদের মধ্যে আসলে আছে। তো এই যে ভিসার ইস্যু বলে যে কথাটা, এইটা আসলে এক ধরনের মূলা। হ্যাঁ? কারণ আল্টিমেটলি কোন দেশের আসলে এরকম কোন ইনডেক্স নাই বা কোন কিছু নাই যে আ বাংলাদেশ থেকে ভিসা এত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে ভিসা এত পার্সেন্ট, পাকিস্তান থেকে ভিসা এত পার্সেন্ট, এরকম আসলে কোন ইনডেক্স বা এরকম আসলে কোন প্যারামিটার আসলে নাই। এই ভিসা রেশিও আমরা যেটা বলি, এটা আসলে আমরা আমাদের নিজেদের মন মতো করে একটা রেশিও বা একটা হার আমরা বলে থাকি। এটা আসলে ডিপেন্ডস করে বা এটা যে আমরা বলি, এটা কয়েকটা জিনিসের উপর বেস করে আমরা বলি। তার মধ্যে একটা হচ্ছে যে যেসব ছেলেমেয়েরা বিভিন্ন গ্রুপে থাকে, তারা গ্রুপে পোস্ট করে যে আমার অমুক তারিখে ভিসার ইন্টারভিউ ছিল, আমার ভিসা হয় নাই। আবার অনেকে বলে যে আমার ভিসা হইছে। যে এই যে অনেকগুলা একই ধারার পোস্ট আসতে থাকে যে আমার ভিসা হয়নি, ভিসা হয়নি, ভিসা হয়নি। তো এখান থেকে আমরা একটা অ্যাজুম করে নেই যে ভিসার ইস্যুটা খারাপ। আবার হচ্ছে যেসব একটা গ্রুপ অফ পিপল যখন একটা ব্যাচ যখন ইন্টারভিউ দিতে যায় ১০ জন ১২ জন করে, তো তখন দেখা যায় যে হচ্ছে একটা নাম্বার মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে এই ব্যাচে ১২ জন ছিল, ১ জন বা ২ জনের ভিসা হয়েছে, বাকি কারোর ভিসা হয়নি। তো এর উপরে হচ্ছে একটা আ আনুমানিক একটা আইডিয়া আসলে পাওয়া যায়। বাট এইটা আসলে কোনো কিছুরই এক্সাক্ট কোনো রুলস না, কোনো নিয়ম না। এটা দিয়ে আসলে ডিপেন্ড করে না বা ডিফাইন করে না যে অমুক দেশের ভিসা রেশিও ভালো নাকি খারাপ। আচ্ছা, আমরা যেটা বলি বা আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি এটাই বলব, আমি যখন আসি, আমি যে ব্যাচে ছিলাম, আমার ব্যাচে ছিল ১৪ জন। ১৪ জনের মধ্যে ১১ জন ছিলাম আমরা স্টুডেন্ট ভিসা, আর বাকি ছিল হচ্ছে ফ্যামিলি ভিসা, স্পাউস ওগুলা। তো আমি একা শুধুমাত্র ভিসা পেয়েছিলাম আমার ওই ব্যাচে, আর কারোর কোনো ভিসা হয়নি। এবং কেন ভিসা হয়নি, কেন পাইনি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে ফ্রান্সের ভিসা রেশিও খারাপ, ভিসা রেশিও ভালো নয়, এবং সবাই বলতেছে যে হচ্ছে অপরচুনিটি থাকলে অন্য কোনো দেশে ট্রাই করতে, ফ্রান্সে না আসতে, ফ্রান্স ভিসা দেয় না। এবং এমনও কথা আমি শুনি যে মুসলিম দেশ হওয়ার কারণে নাকি ভিসা দিচ্ছে না। তারপরে রাজনৈতিক অস্থিরতার কারণে নাকি ভিসা দিচ্ছে না। সো এগুলা এরকম আরো অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আসলে কান কথা শোনা যায়। এবং আমাকে একজন হোয়াটসঅ্যাপে এমন কথা বলেছে যে একটা স্টুডেন্ট নাকি ভিসা পেয়েছে, তার নাকি সিঙ্গাপুরে লেওভার ছিল, সিঙ্গাপুর থেকে নাকি তাকে আবার ডিপোর্ট করে দেওয়া হয়েছে, তাকে নাকি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু মানে অনেক কথা আসলে আমরা আজকাল শুনতে পাচ্ছি এরকম। তো ব্যাপার যেটা হচ্ছে, এই যে ভিসা রেশিও এরকম আলটিমেটলি কোনো কিছুই নাই। এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে বেশ কিছু প্যারামিটারের উপরে। প্রথম কথা হচ্ছে আপনার ডকুমেন্টস, আপনার এসওপি, আপনার কনফিডেন্স, এবং হচ্ছে আপনার জেস্চার পোস্টার, আপনি আপনার ইন্টারভিউ টাইমে আপনি তাকে আপনার কথা দ্বারা কনভিন্স করতে পারতেছেন কিনা, এগুলা। আচ্ছা, ফ্রান্সের বিষয়টা একটু সাইডে রেখে আমরা একটু জার্মানি নিয়ে কথা বলি। তো এখন অনেকেই বলবেন যে হচ্ছে ফ্রান্সের পাশের দেশ হচ্ছে জার্মানি, ইতালি, ওগুলাতে ভিসা রেশিও অনেক ভালো, এবং জার্মানিতে নাকি 99% এর মতো ভিসা হয়, এরকম কথা শোনা যায়। হ্যাঁ, এটা ঠিক যে জার্মানিতে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট বা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টদের ভিসা পাওয়ার হারটা একটু বেশি। বেশি হওয়ার আবার একটা কারণ আছে, যেটা আমি একটু আগে বললাম যে একটা দেশ আপনাকে যখন ভিসা দিবে, এটা কিন্তু আপনার ফেস দেখে আর কিন্তু আসলে ভিসা দিবে না। এটা দেখবে যে আপনি যখন পড়তে যাচ্ছেন, আপনার ইন্টেনশনটা আসলে কি, বা আপনি আসলে পড়াশোনার জন্য যে যাচ্ছেন, আপনার ওই স্ট্যাবিলিটিটা আছে কিনা। তো দেখেন, জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শুরুতেই যে ব্লক মানি খুলে ১ বছরের অ্যামাউন্টটা কিন্তু দিয়ে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা সেফ জোন। কিন্তু
ফ্রান্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা 3 মাসের একটা স্টেটমেন্ট দেখাই বা 6 মাসের একটা স্টেটমেন্ট দেখাই, এবং এই স্টেটমেন্ট গুলো হয় এরকম যে জাস্ট অ্যাকাউন্টটা খুলেই একটা বড় একটা অ্যামাউন্ট ঢুকে দেওয়া হয়েছে, কোনো ট্রানজাকশন নাই, কোনো কিছু নাই। তার মানে কিন্তু বোঝাই যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছে বা এই স্টেটমেন্টটা নেওয়া হয়েছে শুধুমাত্র এই ফ্রান্সের জন্য সাবমিট করার জন্যই। সো আলটিমেটলি এটা কিন্তু সাসপিশিয়াস, এটা খুবই সিম্পল, রাইট? এরকম আরো অনেক প্যারামিটার আছে আমাদের বাংলাদেশিদের জন্য ফ্রান্সের ভিসা রিজেক্ট হওয়ার। তো এইটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার গেল হচ্ছে স্পন্সর। একটা দেশ যখন আপনাকে ভিসা দিবে, আপনি যদি সেলফ স্পন্সর দেখান, আপনি দেখাতে পারেন, অনেক দেশে সেলফ স্পন্সর দেখানো যায়, এটা দোষের কিছু না, খারাপ কিছু না। কিন্তু স্পেসিফিক্যালি ফ্রান্স প্রেফার করে যে আপনার স্পন্সর আপনি নিজে না হয়ে আপনার কোনো ফ্যামিলি বা আপনার কোনো রিলেটিভ হোক। কারণ আপনি যখন চলে আসবেন, তো আপনি তো চলে আসছেন, আপনাকে তো আর ওভাবে ধরার মতো কিছু নাই, এবং আপনি যেহেতু স্টুডেন্ট থাকবেন, তো এটা পসিবল না যে আপনি আপনার পুরো টিউশন ফি একেবারে ম্যানেজ করে নিয়ে তারপরে হচ্ছে দিবেন। সো এইটা যদি আপনি বোঝান আপনার এম্বাসিকে যে আপনি নিজে কাজ করে আপনার টিউশন ফি ম্যানেজ করে ইউনিভার্সিটির টিউশন ফি পে করবে, আপনি নগদে রিজেক্ট। সো এই জন্য ফ্রান্স প্রিফার করে হচ্ছে আপনার কোনো একটা স্পন্সর রাখে, এবং এই জন্য আপনার স্পন্সরের ডকুমেন্ট কতটা শক্তিশালী, আপনার কতটা স্ট্রং ডকুমেন্ট উনি হচ্ছে ওনার ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি দিবেন, এটাকে শুধুমাত্র এই কি বলে এটাকে, যে এই ভিসা ইন্টারভিউ সাবমিট করার জন্য অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা, অ্যাকাউন্টের ট্রানজাকশন কেমন হয়েছে, বা আপনার টিউশন ফি এটা পুরোটা কাভার করবে কিনা, টিউশন ফি কাভার করার পরেও আপনার যে লিভিং এক্সপেন্স আছে এটা আপনাকে কাভার করবে কিনা, আপনার স্পন্সর রেগুলার ট্যাক্স দেয় কিনা, টিন দেয় কিনা, তার টিন সার্টিফিকেট আছে কিনা, আপনার উনি ওনার সোর্স অফ ফান্ড কি, উনি কি বিজনেস করে নাকি হচ্ছে উনি জব করে, জব করলে ওনার এমপ্লয়ার সার্টিফিকেশন, উনি বিজনেস করলে ট্যাক্স রিটার্নের ডকুমেন্টস, এই সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ রূপে হচ্ছে ফ্রেঞ্চ এম্বাসি হচ্ছে দেখে। দেখেন, এম্বাসির সাথে আপনার কোনো শত্রুতা নাই, আমারও কোনো শত্রুতা নাই, কারোর কোনো শত্রুতা নাই। হ্যাঁ, একটা ইউনিভার্সিটি, একটা স্টুডেন্ট যখন এক দেশের বাইরে ইউনিভার্সিটিতে যাবে, যদি পাবলিকে হয় তো ভালো, প্রাইভেটে হলেও এটাও ভালো, কারণ ওই ইউনিভার্সিটি হচ্ছে টাকা পাচ্ছে। সো এটা আসলে কারো কোনো আটকানোর কোনো কিছু না, যদি না আপনার ইন্টেনশন ঠিক না থাকে। এখানে আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বা ডকুমেন্টস এর কথাগুলো আমি বলছিলাম। বেসিক্যালি যে ডকুমেন্টস গুলোর কারণে ভিসা রেশিও ওয়ার্ডটার কথা চলে আসে, বা ভিসা রেশিওর হারটা যে খারাপ, এটা যে আমরা মোটামুটি বলি। আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন এবং এয়ার টিকিট। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করে ভিসা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে। কারণ আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার মোটামুটি 1 বছরের বা এক একাডেমিক ইয়ারের অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট থাকাটা মাস্ট। যদি 1 বছরটা না হয়, মিনিমাম 4 মাসেরটা থাকাটা মাস্ট, কারণ ফ্রান্সে নর্মালি একটা সেমিস্টার হয় 4 মাসে। সো আপনি যদি মিনিমাম এক সেমিস্টারের কন্ট্রাক্ট না করে যান বাংলাদেশ থেকে বসে অ্যাকোমোডেশনের, তাহলে এই এম্বাসি ধরে নিবে যে আপনি জাস্ট হচ্ছে গেটওয়ে পাওয়ার জন্য বা জাস্ট ফ্রান্সে ঢোকার জন্য ঢুকছেন, আপনি এখানে পড়াশোনাটা আপনার ইন্টেনশন না, আপনি ট্রু স্টুডেন্ট না। আপনি যদি ট্রু স্টুডেন্ট হতেন, আপনি অবশ্যই তাহলে আপনার অ্যাকোমোডেশনটাকে একদম ফুলফিল করে তারপরে হচ্ছে যেতেন, রাইট? তো এটা একটা মেজর রোল প্লে করে, কিন্তু এখানে আমরা সব থেকে বেশি আসলে কম গুরুত্ব দিই। এখন অ্যাকোমোডেশন পাওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, এখানে অনেক স্ক্যাম হয়, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো এটা নেওয়ার পরে আরেকটা আলাদা একটা সেপারেট ভিডিও করবো শুধুমাত্র অ্যাকোমোডেশন নিয়ে। এখানে কম দামি কিছু অ্যাকোমোডেশন পাওয়া যায়, বেশি দামি পাওয়া যায়। সো এখানে অনেক অনেক বিষয় আছে, কিন্তু অ্যাকোমোডেশন পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বুকিং মানি বা বুকিং অ্যাকোমোডেশন আমরা যেটা দিই, এইটা আসলে খুব বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করে না, কারণ এটা আসলে বানানো যায়, প্লাস এটা আসলে মিন করে আপনি জাস্ট হচ্ছে জমা দেওয়ার জন্য দিয়েছেন। কিন্তু আপনি যদি ট্রু স্টুডেন্ট হন, আপনি তাহলে অবশ্যই ফুল অ্যাকোমোডেশনের যে সার্টিফিকেটটা হয়, যেখানে আপনার নাম লেখা থাকবে, আপনার ইউনিভার্সিটির নাম লেখা থাকবে, আপনার এরিয়ার নাম লেখা থাকবে, আপনার ল্যান্ডলর্ডকে তার ফুল ডকুমেন্টস থাকবে, ওইটা দিয়ে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, যেটাকে ওরা বলতেছে হচ্ছে অ্যাটেস্টেশন ডে ডোমিসাইল। হ্যাঁ, রাইট? এইটা হচ্ছে পে করতে হয়। আর একটা আছে হচ্ছে কন্ট্রাক্ট ডে রেসিডেন্স, যেটাকে বলে রেসিডেন্স কন্ট্রাক্ট। এটা মোটামুটি 10-12 পেজের একটা কন্ট্রাক্ট হয়ে থাকে। এই দুটা জিনিস হচ্ছে সাবমিট করতে হয়। এটা গেল সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে, থার্ড কথা কি বলবো এটাকে, সাসপিশিয়াস যে মনোভাবটা, যেমন ধরেন আপনি যাবেন, আপনার সাবজেক্ট
আপনার ব্যাচেলরের জন্য যদি যান বা মাস্টার্সের জন্য যদি যান, যেটাই হোক, আপনার একটা এসওপি লিখতে হয় বা একটা মোটিভেশন লেটার লিখতে হয়। এখন আপনি জানেন না যে আপনি মোটিভেশন লেটারটা বা এসওপিটা কিভাবে লিখবেন। ইটস ফাইন। এটা যে সবাই একদমই খুব ভালো প্রপার ইংলিশে লিখতে পারবে এমন কোনো কথা না। কিন্তু আপনি একটু নিজে ঘাটাঘাটি করেন যে একটা এসওপি আসলে কিভাবে লিখতে হয়, একটা মোটিভেশন লেটার কিভাবে লিখতে হয়, এবং আপনি যে সাবজেক্টে যাচ্ছেন, এই সাবজেক্টটা আপনার উপরে কিভাবে ভ্যালু এড করছে, এটা কিভাবে ভ্যালু এড করবে, এবং আপনি যে দেশের বা ওখানে পড়াশোনা শেষ করে যে চলে আসবেন, এটা আপনার লাইফে কিভাবে ভ্যালু এড করবে, এই জিনিসগুলো যদি আপনি বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা অটো রিজেক্ট হয়ে যাবে। নরমালি যেটা হয় এসব ক্ষেত্রে আমরা যাই হচ্ছে এজেন্সির কাছে। ফর গড সেক, আমি সবার কাছে হাত জোর করে বলতেছি, কেউ আসলে এজেন্সির কাছে যাবেন না। এটা আপনারা আমার কথা শোনেন না শোনেন, না শুনলে আসলে আমার খুব বেশি লস হবে না, শুনলেও আমার খুব বেশি লস হবে না, বরং আপনাদের একটু হলেও লাভ হবে। কিন্তু আহ আমি আসলে সাজেস্ট করি সবাইকে যে এজেন্সির কাছে না যেতে। কারণ এজেন্সির কাছে হচ্ছে হিউজ পরিমাণে নলেজ গ্যাপ, হিউজ মানে হিউজ। শুধুমাত্র ফ্রান্সে আসার পর যারা ফ্রান্সে থাকে বা স্টুডেন্ট ভিসা যারা আসছে, শুধুমাত্র তারাই জানে এইখানে আসার পরে কত রকমের কি ঝামেলাগুলো হতে পারে, কত ফর্মালিটিস মেনটেন করতে হয়, এবং এখানে কত রকমের হিডেন অপরচুনিটিস গুলো আছে যেগুলো এজেন্সিরা জানে না, কখনোই বলে না, এবং কখনোই এগুলো শেয়ার করে না। আমি নিজে কয়েকটা এজেন্সির কাছে ঘুরেছি। আমার যে কোশ্চেন্স গুলো ছিল, ওই এজেন্সিগুলোর আহ, তারা এই ব্যাপার জানতোই না যে এইগুলা হতে পারে। এখানে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এজেন্সিরা হচ্ছে 15 থেকে 20 হাজারের মতো একটা টাকা হাতিয়ে নেয়, যেখানে ফ্রান্সে আসতে গেলে হেলথ ইন্স্যুরেন্স লাগেই না। এখানে ফ্রেঞ্চ গভর্নমেন্ট আপনাকে ফ্রিতে হেলথ ইন্স্যুরেন্স দিবে। তারপরে হচ্ছে এখানে আপনি যেটা অ্যাকোমোডেশন নিয়ে আসলেন, আমি যেটাকে বললাম যে 4 মাসের বা 1 বছরের একটা অ্যাকোমোডেশন নিয়ে আসতে, আপনি এখানে অ্যাকোমোডেশনে আসার পরে আপনি এখানে হচ্ছে ক্যাফ অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে ফ্রান্সের গভর্নমেন্টের হচ্ছে একটা একটা অ্যাকোমোডেশনের একটা সুবিধা। এপিএল, ক্যাফ, এরকম অনেক কিছু আছে যেখানে আপনি অ্যাপ্লাই করে আপনার বাসা ভাড়ার টাকাটা গভর্নমেন্ট থেকে হচ্ছে আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে। একটা একটা স্কলারশিপের মতো বলা যেতে পারে। এরকম এই ব্যাপারে এজেন্সিগুলো কখনো আপনাকে বলবে না। আপনাকে হচ্ছে এরপরে হচ্ছে কি বলবে, অ্যাটেস্টেশন, এগুলো নিয়ে হচ্ছে মোটামুটি 30-35 হাজার টাকা হচ্ছে ওরা হাতিয়ে নিবে। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলোর জন্য 15-20 হাজার টাকা করে হাতিয়ে নেবে, যেগুলো এখানে কোনো প্রয়োজন নাই, অযথা টাকা নষ্ট, সময় নষ্ট, নলেজ গ্যাপ, এবং হচ্ছে অনেক বড় ভোগান্তি। তো এইগুলা আসলে বিষয়, এগুলোর অনেক কিছু উপরে ডিপেন্ড করে। আমরা আসলে অনেক চটকদার অ্যাড দেখে এজেন্সির কাছে যাই, অনেক কিছু করি, পরে আলটিমেটলি আমরা নিজেরাই বলি যে এজেন্সিরা আসলে ধোকা দেয়, এজেন্সিরা ধোকাবাজ। কিন্তু আসলে এটা আমাদের আগের থেকে জানা দরকার ছিল যে এজেন্সিরা আসলে এরকম, দে জাস্ট প্রসেস ইউর ফাইলস অ্যাজ এ ট্র্যাডিশনাল ওয়ে, বাট ওইটা করার পরে তাদের আসলে আলটিমেটলি কোনো কিছু করা থাকে না। তারা জানেও না আসলে কি করতে হবে না করতে হবে। কারণ আপনার ফাইলটা ভার্সিটি থেকে অ্যাপ্লাই করার পরে আপনাকে ক্যাম্পাস ফাংশন ইন্টারভিউ দিতে হবে, আপনাকে কালচারাল ইন্টারভিউ দিতে হবে, দেন আপনাকে অ্যাম্বাসি ইন্টারভিউ দিতে হবে। এটার প্রত্যেকটা একটা ধাপ পার হয়ে হয়ে আসলে আসতে হয়। প্রত্যেকটারই বেশ কিছু কোশ্চেনিয়ার আছে, কিছু গাইডলাইন্স আছে। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কিছু রুলস আছে, অনেকগুলো অ্যাক্রেডিটেশন ফলো করতে হয়। কোন অ্যাক্রেডিটেশন থাকলে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, কোন অ্যাক্রেডিটেশন না থাকলে আপনি কাজ করতে পারবেন না, আপনার সাবজেক্টটা আরএনসিপি সার্টিফাইড কিনা, আপনারটা হচ্ছে কি বলে এটাকে, যে ব্যাক 3, ব্যাক 4, ব্যাক 5+ কিনা, এইরকম অনেক কিছু আছে যেগুলো এজেন্সি গুলো জানেই না, যেগুলো আপনি নিজে না জানার কারণে আপনি জাস্ট এজেন্সির কাছে গেলেন, এজেন্সি আপনাকে জাস্ট হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি ধরাই দিল, আপনি হ্যাঁ বলে দিলেন, এজেন্সি অ্যাপ্লাই করে দিল। কিন্তু এই যে কথাগুলো বললাম, এগুলো না জানার কারণে হতে পারে আপনার ইউনিভার্সিটি স্ক্যাম। ফ্রান্সে স্ক্যাম ইউনিভার্সিটি আছে, দ্যাটস ট্রু। হতে পারে এটা একটা স্ক্যাম ইউনিভার্সিটি, সো আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। হয়তো বা আপনি ভিসা পেলেনও, কিন্তু আপনার যে অ্যাক্রেডিটেশনস গুলো না থাকার কারণে আপনি এখানে এসে খুব বেশি কাজ করতে পারবেন না, এবং হচ্ছে আপনার ওই আরএনসিপি না সার্টিফাইড না হওয়ার কারণে আপনি এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না। সো এগুলো হচ্ছে কথা। এইগুলোর জন্যই বেসিক্যালি আমাদের যে ভিসা রেশিও আমরা যে কথাগুলো বলি। ও, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। তো বললাম, ফাইন্যান্সিয়াল এফিডেভিট বলে একটা বিষয় আছে। অনেকে এগুলো আবার তৈরি করে বানায়, যে কি বলে এটাকে, 100 টাকার স্ট্যাম্পে গিয়ে নোটারি করে এরকম একটা অনেক ডকুমেন্টস বানায়। এগুলো আসলে খুব বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করে না, আনটিল আপনি আপনার এসওপি দিয়ে এবং আপনার আদার্স ডকুমেন্টস দিয়ে যদি বোঝাতে না পারেন যে আপনি অ্যাকচুয়ালি লিগাল স্টুডেন্ট,
কারণ হচ্ছে এখানে সবার আগে দেখবে আপনার এসওপিটা, এখানে এসওপি করার সময় 4টা 5টা অ্যান্সার করতে হয় মোটামুটি 1 পেজ বা 1.5 পেজ এর মধ্যে আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু লেজিট স্টুডেন্ট, এবং আপনি যে এসওপিটা লিখবেন এই এসওপির উপর বেস করে কিন্তু আপনাকে আবার অ্যাম্পাসাতে প্রশ্ন করা হবে। তো ব্যাপার যেটা হচ্ছে, আপনি যদি আপনার এজেন্সিকে যদি এসওপি লিখান, এজেন্সি তাদের মতো করে লিখলো, বাট আপনি জানলেন না তারা কি লিখেছে, এবং আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি যদি ঠিকভাবে উত্তর না দিতে পারেন, সো ইউ নো ইউর রেজাল্ট, রাইট? তো এরকম আসলে অনেক কিছু আছে। আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, ওই ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু কিছু না জানেন, আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন আপনার কারিকুলাম সম্পর্কে যদি একটু না জানেন, যদি মডিউল সম্পর্কে যদি একটু না জানেন, আপনার ইউনিভার্সিটির সম্পর্কে যদি 2 লাইন কথা বলতে বলে, আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কি, আপনার সাবজেক্ট কি, আপনার ইউনিভার্সিটি কোন কোন কান্ট্রিতে আছে বা কোন কোন প্রভিন্সে আছে, বা এটাতে কি কি অ্যাক্টিভিটিস ওরা ফলো করে, কি কি অ্যাক্রিডিটেশনস আছে, এইসব ব্যাপারগুলো যদি একদমই কিছু না বলতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ভিসা যে রিজেক্ট হওয়া, এবং যেটাকে আমরা লো ভিসা রেশিও বলি, এটা হওয়াটাই কিন্তু আসলে অবভিয়াস, রাইট? সো দ্যাটস দ্য থিং। অনেক কথা বলে ফেলছি, হয়তো অনেক উল্টাপাল্টা এলোমেলো হয়ে গেছে অনেক কিছু, বাট দিস ইজ দ্য থিং যে আলটিমেটলি আপনাকে প্রথম কথা হলো আপনার মাইন্ডসেট, আপনার কনফিডেন্স। আপনি যদি কোনো কথা যদি একটু উল্টাপাল্টাও বলেন, আপনাকে খুবই কনফিডেন্ট থাকতে হবে ওই ব্যাপারে। আপনার ডকুমেন্টস গুলো 100% অথেন্টিক হতে হবে, কারণ আপনি এখানে যে ডকুমেন্টস সাবমিট করেন তারা অবশ্যই আপনার থেকে আমার থেকে অনেক অভিজ্ঞ, তারা বুঝতে পারে যে কোন ডকুমেন্টসটা আসলে বানানো, কোনটা ফেক, এবং কোন শুধুমাত্র এই ইন্টারভিউর জন্যই তৈরি করা, রাইট? তো এই হচ্ছে বিষয়। আহ আমি মেহেদি হাসান রিফাত, আপনারা তখন দেখলেন মেহেদিভার্স। কারো যদি কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে আমাকে নক করতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প। এবং আমি চাই যে ফ্রান্সের নামে বা ফ্রান্স নিয়ে যে মিথ গুলো যে আছে এগুলো যাতে মানুষের মধ্যে এই ভুল ধারণাগুলো না থাকে, কারণ আলটিমেটলি এগুলো আসলে ভালোর থেকে খারাপই হয়। আমি একটা স্টুডেন্টকে দেখছিলাম যে সে ভিসা না পেয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন গ্রুপে ইচ্ছা মতো তার মতো করে সে রিউমার্স ছড়াচ্ছে। সো এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, দ্যাটস ট্রু যে ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসা মানুষ তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে কম, বাট তাই বলে যে খুব কম সেটাও না। যেমন আমার ইউনিভার্সিটি স্কিমা বিজনেস স্কুল, যেখানে আমি পড়াশোনা করতেছি মাস্টার্স এআই নিয়ে, আমার পুরো ইউনিভার্সিটিতে একটাও বাংলাদেশি নাই, আমি একটা সিঙ্গেল বাংলাদেশি। আবার আমার পাশের প্রভিন্সে আরেক ইউনিভার্সিটি আছে কোট ডে আজুর, ওইখানে আবার 15-20 জন বাংলাদেশি আছে। তারপরে প্যারিসে তো বাঙালির অভাব নেই, বাঙালি স্টুডেন্টের অভাব নাই, হিউজ পরিমাণে বাঙালি আছে। কিন্তু যেটা হচ্ছে যে এখানে যে আসার টাইমে আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেলাম, যে অনেকে আরেকটা প্রশ্ন করে যে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাবো, কত দেখালে ভালো হবে, কত টাকা লস হবে। তো আচ্ছা, এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করলে মনে হয় ভালো হবে, অনেক বড় হয়ে যাচ্ছে, 18 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এক কথা যদি বলি, আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাবেন আপনার ভার্সিটির টিউশন ফি এর 2.5 গুণ, মিনিমাম 2.5 গুণ, এবং এটা থেকে যদি যত বেশি দেখাতে পারবেন তত আপনার জন্য ভালো। এবং কত টাকা খরচ হবে, কত টাকা লস হবে, এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও করব। তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, টাটা।